দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। শুরু করছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ। সাথে আছি আমি মাহমুদুর রহমান মান্না। আজকে আলোচনার বিষয় সরকারের প্রথম 6 মাস। আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার মোয়াজ্জেম হোসেন আর ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যোগ দেবেন ডক্টর আসাদুজ্জামান রিপন, বিএনপির ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। উনি পথের মধ্যে আছেন, এসে পড়বেন আমাদের সঙ্গেই। জনাব খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে প্রথম প্রশ্নটা হচ্ছে এরকম, সরকার তো 6 মাস পার হয়ে গেল অলরেডি। এই 6 মাসে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে গভর্নমেন্টকে। ইরান যুদ্ধ, জ্বালানি সংকট পার্টিকুলারলি। এর মধ্যে আবার সরকার বাজেট ঘোষণা করেছে নতুন করে। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন ইকোনমিতে পৌঁছাবে সেটা বলেছে, এবং 31 সালের মধ্যে 1 কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির ঘোষণা দিয়েছে। একই সময়ে শিল্প কারখানায় উৎপাদন মন্দ হয়, অনেকে চাকরি হারাচ্ছেন। সব মিলে কেমন গেল সরকারের 6 মাস? অবশ্যই এখনকার বিচারে যদি বিবেচনা করি কিছু অস্বস্তিকর তথ্য উপাত্ত দেয়া যাবে, কিন্তু মূল অর্জনটি আমি বলবো যে রাজনৈতিক যে একটা অনিশ্চয়তা ছিল, সেই অনিশ্চয়তা থেকে উত্তরণ হয়েছে, যেটা যে কোনো অর্থনৈতিক অগ্রগতির জন্য একটা ন্যূনতম শর্ত। অন্তর্বর্তী সরকারের সময়কালে আমরা যে বিভিন্ন রকমের চ্যালেঞ্জ দেখছিলাম, যে কারণে বিনিয়োগ, কর্মসংস্থান, এমনকি দারিদ্র বাড়ছিল, কর্মসংস্থানও শ্লথ বা আটকে ছিল এবং বেসরকারি খাত হাত গুটিয়ে বসেছিল, তখন সবাই বলছিল যে নির্বাচনটি হওয়া দরকার, নির্বাচনটি। তো সেই নির্বাচনটি হয়েছে এবং নির্বাচন হবার ফলে বিএনপি সরকারে আসার কারণে এক ধরনের স্বস্তি তৈরি হয়েছে। সুতরাং ন্যূনতম ওই শর্তটি হয়েছে। তারপরে যেটি প্রত্যাশা ছিল যে হ্যাঁ, এরপরে অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়াবে, সেই জায়গাটির আমার ধারণা যে সময় লাগছে, এবং যে জিনিসগুলো আমরা প্রত্যাশা করেছিলাম শুরুর দিকে, কিছু বহিস্থ কারণ তো আছেই, সবই যে আমাদের ভিতরের কারণ তা তো না। এবং আপনি নিজেও বললেন যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, যেটা এই সময়কালেই শুরু হয়েছে এবং এখনও যেটা জের রয়েছে এবং আগামী দিনগুলোতেও থাকবে। সুতরাং এটার ভোগান্তি রয়েছে, যেটা আগে থেকে শুরু হয়েছিল, সেই ভোগান্তি এখনও টানতে হচ্ছে। এবং সামষ্টিক অর্থনীতির দুর্বলতা, যেহেতু পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার, তারপর অন্তর্বর্তী সরকার সময়কালেও জের ছিল, সেটারও ঝুঁকি এই সরকারকে বইতে হচ্ছে। চ্যালেঞ্জটা আসলে জনগণ হয়তো সেই জিনিসটা এতদিন পর্যন্ত অ্যাকসেপ্ট করেছেন যে হ্যাঁ, পুরো দায়টাই সরকারের না, নতুন সরকার। কিন্তু এটি বলে আর হয়তো পার পাওয়া যাবে না, কেননা একটা যেটা বলে যে গ্রেস পিরিয়ড, একটা গ্রেস পিরিয়ড দেওয়ার থাকে, সেটা সম্ভবত শেষ হতে যাচ্ছে এই সরকারের জন্য। ফলে এখন কাজে দেখাতে হবে মূল্যস্ফীতি কমছে, কাজে দেখাতে হবে বিনিয়োগ বাড়ছে, কাজে দেখাতে হবে জ্বালানির সরবরাহ ধীরে ধীরে উন্নতি হচ্ছে, এবং কাজে দেখাতে হবে প্রবৃদ্ধি বা কর্মসংস্থানে বা দারিদ্র্য কমছে। এই জিনিসগুলো আস্তে আস্তে কাজে দেখাতে হবে। এই যে আপনি যে বিএনপি গভর্নমেন্টের ম্যানিফেস্টো ধরে যে কয়েকটি টার্গেট বললেন, যেমন 1 কোটি কর্মসংস্থান 2030-এর ভিতরে, অথবা $1 ট্রিলিয়ন ইকোনমি 2034-এর ভিতরে, খুবই ভালো উচ্চাভিলাষী লক্ষ্য, এবং এ ধরনের লক্ষ্য রাজনৈতিক সরকারগুলোর থাকাও দরকার। সুতরাং সেই জায়গা থেকে তারা প্রস্তুতি নিয়েছে, এবং এবারের বাজেট ডকুমেন্টটি যদি দেখেন, খুবই প্রস্তুতি নিয়ে একটা ডকুমেন্ট করা, এবং আমরা বেশ ইতিবাচকভাবেই বাজেটের ডকুমেন্টটি দেখেছি। কেননা ফেব্রুয়ারিতে এসে জুনে বাজেট প্রস্তাবনা দেওয়ার মাধ্যমে মাত্র 3 মাসের সময় পেয়েছে সেই অর্থে। তো এর ভিতরে তারা মোটামুটি তাদের যে প্রেক্ষাপট, সেই জিনিসগুলো তারা আনতে চেয়েছে, সুতরাং সেটা একটা ইতিবাচক দিক। এবং সেখানে তারা এটাও বলেছে যে এই মুহূর্তে তারা প্রবৃদ্ধি চাচ্ছে না, এই মুহূর্তে তারা পুনর্গঠনটি চাচ্ছে, মানে পুনরুদ্ধারটি চাচ্ছে, তারপরে পুনর্গঠন হবে, এইভাবে তারা সেখানে বলতে চেয়েছে। যতটা বাজেট ডকুমেন্টে বলা গেছে পুনরুদ্ধার, ততটা কিন্তু পুনরুদ্ধার হচ্ছে না, এবং সে পুনরুদ্ধার প্রক্রিয়ার ভিতরে বিভিন্ন জায়গায় আটকে যাচ্ছে বিভিন্নভাবে। এর ভিতরে জ্বালানি সংকটের কথা আমরা আলাপ করছি, সেটি তো সহসা যাবে বলে মনে হয় না। আগামী দিনগুলোতে এটা চ্যালেঞ্জ থাকবে, সেটা একটা বড়োভাবে চাপ ফেলছে। আবার বন্যার কারণে মূল্যস্ফীতির ক্ষেত্রে যদিও বলা হচ্ছে একটু
পতন হয়েছে, যদিও সেটা নিয়ে যথেষ্ট বিভিন্ন রকমের আলাপ আলোচনা আছে কতটা আসলে হয়েছে কমেছে। সুতরাং মূল্যস্ফীতি এখনও 8.5%, 8.24%, এখনও এটা যথেষ্ট উঁচু। সুতরাং সেই জায়গাগুলোতে এখনও কার্যকরী কিছু দেখা যায়নি। আমি যেটি দেখেছি বিভিন্ন মন্ত্রণালয় যদি ভাগ ভাগ করে বলি, আমার কাছে কিছু কিছু মন্ত্রীকে মনে হয়েছে হ্যাঁ তারা কাজ করতে চান এবং তারা করছেনও। কিছু কিছু ক্ষেত্রে মনে হয়েছে যে মন্ত্রীরা মন্ত্রণালয় যেভাবে চলছে সেটার ভিতরেই তারা রয়ে গেছে, যেভাবে ইউজুয়ালি চলে সেরকম একটা কাঠামোর ভিতরেই তারা খুব পরিবর্তন আনার খুব চেষ্টা এখনও দেখিনি। সরকার প্রধান হিসেবে যিনি আছেন তার জায়গা থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর জায়গা থেকেও একটা নতুনত্বের চেষ্টা আছে। প্রশ্ন হচ্ছে যে সেই জায়গাটিতে তার সেই লিডারশিপটি যেভাবে মন্ত্রণালয়গুলোতে আমরা দেখব এবং পরিবর্তনগুলো সেখানে হবে, সেই জায়গাতে হয়তো এখনও পুরোপুরি সব যে লিঙ্কেজগুলো এখনও পুরোপুরি হয়তো প্রতিষ্ঠিত হয়নি। কিন্তু যেটা যে জনগণ কিন্তু প্রতিদিনই কিছু না কিছু প্রত্যাশা করে নতুন সরকারের কাছে। তার কাজের সুযোগ হোক, মূল্যস্ফীতি কম হোক, কিছুটা আয় বৃদ্ধি হোক, গ্যাস বিদ্যুতের দাম কমা হোক, এই ধরনের তার বেশ কিছু প্রত্যাশা থাকবে এই সরকারের কাছে। সেই জায়গাগুলো মেটাতে হবে এবং মেটানোর কার্যকরী দৃশ্যমান উদ্যোগ দেখাতে হবে। তো সেটির জায়গা আমি বলবো যে আলাপ আলোচনা অনেক হচ্ছে, বিভিন্ন রকমের হচ্ছে, মন্ত্রণালয়গুলোতেও বিভিন্ন রকমের হচ্ছে, ডকুমেন্টও তৈরি হচ্ছে। 180 দিনের জন্য টার্গেট করা হয়েছিল, আবার তার ম্যানিফেস্টো আছে, আবার বাজেট আছে, ডকুমেন্ট হয়ে গেছে, অনেক ডকুমেন্ট আছে। বাস্তবায়নের জায়গাটিতে যেটাকে নাম রাজনৈতিক নেতৃবৃন্দ যেটা ব্যুরোক্রেসিকে দিয়ে করাবেন, যেটা নিজেরা উপরে থেকে করাবেন, সেই করানোর জায়গাটিতে আমার কাছে এখনো মনে হচ্ছে যে ঘাটতি আছে। ওকে, থ্যাংক ইউ। দর্শক, ইতিমধ্যেই আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। আমি পরিচয় করে দিচ্ছি। আপনি তো বোধহয় মোয়াজ্জেম সাহেবের কথা শুনেছেন। জি, আপনি যখন ঢুকেছেন তার 1 মিনিট তার আগে উনি শুরু করেছেন। এখন আপনার কাছে আমি একটু জানতে চাই যে ধরেন ওগুলো তো শুনলেন যা উনি বলেছেন এবং ভালোই বলেছেন। ওনার বক্তব্য খুব যৌক্তিক মনে হয়েছে আমার। হ্যাঁ, যৌক্তিক মনে হয়েছে, সেটা একটা ভালো দিক আপনার জন্যও। কিন্তু আমি আপনাকে প্রশ্ন করছি, গণভোটের রায় এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনের ব্যাপারে সরকার পক্ষের অবস্থান নিয়ে অনেক বিতর্ক হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়েও আছে সংশয়। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন হলে প্রথম 180 দিনে জুলাই সনদ বাস্তবায়ন হবার কথা ছিল, অথচ এখনও সংসদে আলোচনাই শুরু হয়নি। রাষ্ট্রের কাঠামোগত সংস্কার কি আটকে যেতে পারে? না, আটকে যাওয়ার কোনো আপনার কারণ নেই। তো মোয়াজ্জেম সাহেব উনি অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়, আমার মনে অলমোস্ট অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছেন। আমি ওনার আলোচনা শুনে সমৃদ্ধ হলাম। আসলে একটি সরকারের সফলতা মেইনলি মোটা দাগে যদি আমরা দেখি, তাহলে সেখানে প্রথম হচ্ছে জ্বালানি নিরাপত্তা বা জ্বালানি ব্যবস্থা, বিদ্যুৎ জ্বালানি, এইটা ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আপনার একটা সরকারের সফলতার জন্য সেই সরকারের স্থিতিশীলতা ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর হচ্ছে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকা বা উন্নয়ন ঘটা। 4 নম্বর হচ্ছে আপনার গুড গভর্নেন্স, সুশাসন থাকতে হবে। এই 4টা জিনিস যদি থাকে তাহলে আপনি কর্মসংস্থান যেমন করতে পারবেন, তেমনি আপনি মানুষকে স্বস্তি দিতে পারবেন, বিদেশি বিনিয়োগও পাবেন, মানে একটা আস্থার পরিবেশ আপনার তৈরি হবে। এখন কথা হচ্ছে কোন পরিবেশ পরিস্থিতিতে বিএনপি সরকার দায়িত্ব নিল। একটা ভঙ্গুর অর্থনীতি, একটা আপনার লুণ্ঠনের অর্থনীতি, ভঙ্গুর মানে লুণ্ঠনের অর্থনীতি উত্তর দিকের সূত্রে আপনি পেয়েছেন। আমাদের পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে লার্জলি আমরা ডিপেন্ড করি পুলিশের উপর। আমাদের পুলিশ 15.5 বছরের দুঃশাসনের মধ্য দিয়ে যেই পুলিশ বাহিনীটা ডেভেলপ করেছে, গড়ে উঠেছিল বা বেড়ে উঠেছিল, এটা জনগণের পুলিশ ছিল না। ফলে এই পুলিশের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ছিল, জনগণের ক্ষোভ থাকার কারণে তারা একটা দীর্ঘ সময় ট্রমার মধ্যে ছিলেন এবং এখনও আছেন। সুতরাং আপনার একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে খুব টেকসই জায়গায় নিয়ে যাওয়ার জন্য আপনার পুলিশের যে কাঠামোটি, সেটার প্রতি মানুষের শ্রদ্ধা থাকতে হবে, পুলিশের পোশাকের প্রতি মানুষের শ্রদ্ধা থাকতে হবে। অ্যাট দ্য সেম টাইম পুলিশ জনগণের আস্থা ভালোবাসা পেতে পারে, এটা আর্ন করার দায়িত্ব পুলিশের উপর। গত 1.5 বছর বা 2 বছর, প্রায় যদি আমি ধরি 1.5 বছর 2 বছর যেটাই বলি না কেন, এর মধ্য থেকে পুলিশ কিন্তু মানুষের আস্থার জায়গাটা এখন পর্যন্ত পুলিশ নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেনি।
এটা হচ্ছে মানে সত্য কথা। ওই পুলিশের পোশাক বদলেছে কিন্তু ওদের ঘুষ দুর্নীতি যেই ওদের বিরুদ্ধে যে অভিযোগটা সেই অভিযোগটা আছে। অ্যাট দ্য সেম টাইম তারা অনেকটা স্থবিরও, তারা মানে রিল্যাক্টেন্ট বলা যেতে পারে, অনেকটা ইনার্শিয়াতে তারা ভুগছে। এই জায়গা থেকে ইমপ্রুভ করার জন্য তাদেরকে ভর্সনার জায়গায় নিয়ে যাওয়া, সমালোচনার জায়গায় নিয়ে যাওয়া আমি মনে করি এ কাইন্ড অফ কাউন্সেলিং পুলিশের জন্য প্রয়োজন। কারণ আমার পুলিশ প্রতিষ্ঠানটাকে আমাকে সক্রিয় শক্তিশালী করতে হবে। জ্বালানি নিয়ে অনেক প্রশ্ন আছে। প্রথমে জ্বালানি, এই সরকারের আপনার মানে কার্ডের কথা বলেন, অনেক ক্ষেত্রে আমাদের সফলতা আছে, সেটা কৃষক কার্ড বলেন, আপনার অন্যান্য নানা কার্ডের ক্ষেত্রে সরকারের যে প্রতিশ্রুতি ছিল, বিএনপি দলীয় হিসেবে যে প্রতিশ্রুতি ছিল, সেগুলো মোটামুটি অলমোস্ট আমরা কিন্তু মানুষকে আশান্বিত করতে পেরেছি। তো যেটা সবচেয়ে বড় দরকার, কারণ আপনি প্রতিদিন তো আপনাকে চুলোটা জ্বালাতে হয়, আপনাকে ভেহিকেল চালাতে হয়, আপনার কলকারখানা সচল রাখতে হয়, ওখানে কর্মসংস্থানের ব্যাপার আছে অথবা লে অফের ব্যাপার আছে। এই জায়গাটাতে আমাদের অনেক বেশি নজর দিতে হবে। কিন্তু 6 মাসের মধ্যে আমি বিরোধী দলের তরফ থেকে তাদের কিছু প্রস্তাবনা শুনেছি। সেই প্রস্তাবনার মধ্যে তারা এমন কিছু প্রস্তাবনা দিয়েছেন, প্রস্তাবনাগুলো নিঃসন্দেহে মানে মন্দ তো আমি বলবো না, অনেকগুলো খুব ভালো প্রস্তাব তারা দিয়েছেন, কিন্তু ওটা বাস্তবায়ন করতে হলে তো আপনার দু বছরের আগে আপনি পারবেন না। আপনি রাইট নাও যদি আপনি গ্যাস এক্সপ্লোর যদি করতে চান, আপনাকে প্রথম হচ্ছে আপনার মানে আপনার গ্যাস আছে কিনা সেটা যাচাই করতে হবে। দ্বিতীয়ত আপনার শাহবাজ ভোলার কথা যেটা বলেছেন, ওই জায়গা থেকে যদি আপনার গ্যাস আনতে হয় তাহলে আপনার গ্রিড মানে কানেক্টিভিটি লাগবে। সেটা 6 মাসের মধ্যে সম্ভব ছিল না সরকারের পক্ষে, এটা অত্যন্ত সত্য কথা। কিন্তু জ্বালানির একটা চাপ, জ্বালানি নিরাপত্তাটার চাপ তো সরকারের উপর পড়েছে। এর মধ্যে মানে আপনার মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে, ইরান আক্রান্ত হয়ে যাওয়ার কারণে হরমুজ স্ট্রেইটে যে সমস্যাটা তৈরি হয়েছে, যে বিষয়টা তৈরি হয়েছে, সেখানে ইতিমধ্যে কিন্তু আমার জ্বালানি তেলের মূল্য আমদানি করতে যে 9% মতো প্রত্যেকের রিপোর্ট 9% বেড়েছে। এবং এটাও সত্য যে আপনি 2025 সালে প্রফেসর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্টের সময় $3.88 বিলিয়ন এলএনজি আমদানি করতে হয়েছে। প্রতি বছর যদি আপনি এবং এর সাথে যদি 9% বাড়তি যদি আমি যুক্ত করি, সেটা ইনফ্লেশনের চাপটা তো অর্থনীতিতে পড়বে। আচ্ছা, এটা আপনি মানে আপনি মানে অটোমেটিক্যালি আপনি কতগুলো চাপের মধ্যে পড়েছেন। আপনি যেখানে আপনি অর্থনীতিতে আপনি ইনফ্লেশন কমাবার প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে আমার ইনফ্লেশন আরও বাড়ছেও। এটা কিন্তু আমার সৃষ্ট না, এটা আমার উপর আরোপিত, মানে আমার বা অন্যান্য দেশের প্রতিও। আচ্ছা, এখন এই জায়গাতে আমাকে তো বেরোতে হবে। তাহলে বেরোবার পথটা কি? বেরোবার পথটা হচ্ছে যে আপনাকে বিকল্প জ্বালানি উৎসের কথা আমি গত 2 দিন ধরে ক্যাটেগরিক্যালি বলছি। রাষ্ট্রের 1 টাকা বিনিয়োগ ছাড়াও যদি জনগণকে আপনি ক্ষমতায়িত করতে পারেন, জনগণকে যদি আপনি আস্থায় নেন, তাহলে অতিরিক্ত 4000 মেগাওয়াট বিদ্যুৎ জনগণই আপনাকে উৎপাদন করে দেবে। এক, আপনি এটা কয়েক কথা 2 দিন ধরে বলছি আমি। ইফ আই হ্যাভ টাইম আমি আমার আরও কিছু কথা আছে। যেমন মনে করেন আপনি প্রায় 3000 মেগাওয়াট বিদ্যুৎ আপনি যা উৎপাদন করছেন, যেটা রাত 1টা থেকে রাত 4টার মধ্যে এটা ড্রেন আউট হয়ে যায়, বিকজ ইউ ক্যানট ক্যাপচার অল দোজ মানে ইলেকট্রিসিটি পাওয়ার অ্যান্ড দ্য সেম টাইম ইউ ক্যানট স্টোর ইট, আপনি করতে পারছেন না বর্তমান ব্যবস্থায়। তাহলে এখানে আপনার বিদ্যুৎ ধরে রাখার, যেটা আপনি ড্রেন আউট হয়েছে আপনি ইউজ করছেন, উৎপাদন হচ্ছে, তাহলে কি আপনি উৎপাদন বন্ধ করে দেবেন না? রাতে বেলা আপনি উৎপাদনও বন্ধ করতে পারছেন না, তাহলে ড্রেন আউট হয়ে যাবে। ড্রেন আউটের বিদ্যুৎ ব্যবস্থাটা, প্রথাগত বিদ্যুৎ ব্যবস্থাটা হচ্ছে আপনি যখন উৎপাদন করছেন, আপনি যদি কাজে নাও লাগান, মনে করেন আপনার যে স্টেশনটার যে সক্ষমতা, আপনি যখন ওকে স্টার্ট দিচ্ছেন, ওর ক্যাপাসিটি আছে মনে করেন 500 মেগাওয়াট বিদ্যুতের ক্যাপাসিটি আছে, ওকে যখন স্টার্ট দিচ্ছেন, দ্যাট ইউনিট উইল প্রডিউস 500 মেগাওয়াটস। আপনি ইচ্ছা করলে বলতে পারেন তুমি আমাকে 300 মেগাওয়াট একটু চাবি দিয়ে টেনে 300 মেগাওয়াট করে দেবেন, তা পারবেন না আপনি। তাহলে এখানে এখন পৃথিবীতে তো প্রযুক্তিতে এগিয়ে গিয়েছে। এখন চায়নাতে, আই মাস্ট সে চায়নাতে আপনার বিদ্যুৎকে স্টোর করার ব্যবস্থাও আছে অলরেডি। ভারত, আমি জেনে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, আমার স্টাডি আছে এই বিষয়ে, ভারতে অলরেডি এই ধরনের 4টে ইউনিট তারা মানে নিজেরা তৈরি করেছেন। তারা অনেক দূরদৃষ্টি সম্পন্ন, মানে তাদের যে যারা এই কাঠামোতে যারা কাজ করেন, তারা দেখেছেন যে আলটিমেটলি জ্বালানি সংকট হবে, জ্বালানি নিরাপত্তার জন্য তারা কি করেছেন, স্টোর করার ব্যবস্থা করছেন। ব্যাটারি সিস্টেম, এক্স্যাক্টলি, ব্যাটারি সিস্টেমে তারা স্টোর করছেন। প্রতি রাতে 1টা থেকে 4টা 4:30 পর্যন্ত, মানে মধ্যরাতে বা শেষ প্রহরে যে বিদ্যুৎটা অপচয় হয়ে যাচ্ছে, যেটা আমি ধরে রাখতে পারছি না, এই বিদ্যুৎটাকে যদি আমি ব্যাটারি সিস্টেমের কথা যেটা মজুম সাহেব বললেন, এই ব্যবস্থা যদি আপনি একটু এক্সপ্লেন করবেন যতখানি পারেন দর্শকদের বোঝার জন্য। জি, সেটা হচ্ছে যে আপনি বিদ্যুৎটা যেমন আমরা কোল্ড স্টোর
করি না? আলু উৎপাদন হচ্ছে, কিন্তু আমি উপযুক্ত মূল্য যখন পাই না, কী করি? আমি স্টোর করি যাতে পচে না যায়, এবং সময় মতো চাহিদা মতো আমি রাখতে পারবো, বিদেশে এক্সপোর্ট করতে পারবো, নিজেরা কনজিউম করতে পারবো। বিদ্যুৎটাও তাই। বিদ্যুৎ আপনি আমাদের গড়ে চাহিদা আছে অ্যারাউন্ড সামারে 14,000 থেকে 15,000 মেগাওয়াট, তাই না মোটামুটি? আচ্ছা, এবং যদি খুব ডিস্টারবেন্সে না যান, আর শীতকালে একটু ন্যাচারালি কমে। এখন এই 14-15,000 মেগাওয়াটের মধ্যে তো আমার গড়ে প্রতিদিন আমার 4 থেকে 5,000 মেগাওয়াট ঘাটতি আছে আমার। এই ঘাটতির জন্য না কোনো জায়গায় আমাকে কি করতে, লোডশেডিং করতে হচ্ছে। আপনি ওইটা স্টোর যেটা আমি ওটার কথাই বলছি। স্টোরে রাতের বেলা যদি আমি 3 থেকে মানে মিনিমাম 3 থেকে 4,000 মানে অ্যারাউন্ড 3 থেকে 4,000 মেগাওয়াট বিদ্যুৎ আমার ড্রেন আউট হয়, যেটা ব্যবহার করছি না। এই 3-4,000 মেগাওয়াট বিদ্যুৎ যদি আমি ধরে রাখতে পারি, ক্যাপচার অ্যান্ড স্টোর করার যে ব্যবস্থাটি আছে, মানে সহজবদ্ধভাবে বলতে পারবেন কেমনে করা যায়, Yes. তাই বলছি। আচ্ছা, ধরুন আপনার এখানে ধরুন আশুগঞ্জে আমাদের একটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে, তাই না? ওরা বিদ্যুৎ উৎপাদন করছেন। এখন সিমিলারলি আপনার আরেকটা ইউনিট, মানে অত বড় না, আরেকটা ইউনিট মানে ভিন্ন কাঠামোতে আরেকটা ইউনিট আপনি খুব ওটা আবার খুব কাছাকাছি জায়গায় করা যায় না, একটু দূরবর্তী জায়গায় করতে হয়। আচ্ছা, তো সেখানে আপনি ওখানে আরেকটা এরকম একটা স্থাপনা থাকবে, যে স্থাপনা কি করবে, রাতের বেলা যে বিদ্যুৎটা আমার ড্রেন হলো ওটাকে ক্যাপচার করতে হোল্ড করবে, ওটাকে আটকে কি করবে, ওটাকে সে স্টোর করবে। অর্থাৎ ওই ব্যাটারি হোল কান্ট্রিতে যা প্রডিউস হচ্ছে তাই সে হোল্ড করতে পারবে ওখানে, তা তো না। হ্যাঁ, জি, সারা দেশে যে উৎপাদন হচ্ছে, এটা আপনি একটাতে পারবেন না। যেমন সিকল ভাই আমাদের আছে, অন্য প্রজেক্টে আছে, এরকম আপনি 3-4টা এটা কি আপনি যেখানে প্রডিউস হচ্ছে তার নিয়ার বাই কোনো জায়গাতে করতে হবে, কাছাকাছি মোটামুটি অনেকগুলো করতে হবে আমাকে। মানে আপনি যত বেশি করবেন তত আপনি স্টোরিং ক্যাপাসিটি। ওকে, আমাদের আলোচনা অন্যদিকে চলে যাবে, আমি বোঝা যদি গেছে। বলি, তাহলে আপনার যদি স্টোর করে রাখতে পারেন, আজকে আপনি রাতে 3 থেকে 4,000 মেগাওয়াট বিদ্যুৎ আপনি স্টোর করলেন, এটা অ্যারাউন্ড 15 ডেজের মতো আপনি এটাকে স্টোর করতে পারবেন। টেকনোলজিটা কি খুবই ডিফিকাল্ট এন্ড খুব এক্সপেন্সিভ? ডিফিকাল্ট মোটেই না, শুধু বিনিয়োগটা অনেক বড়। বিনিয়োগটা মানে এটা যদি আপনি করেন, প্রায় প্রতিটি ইউনিট করতে আপনার $1 থেকে $1.5 বিলিয়ন লাগবে। সেক্ষেত্রে আমার কিন্তু বিকল্প প্রপোজাল আছে। বিকল্প প্রপোজাল হচ্ছে, এই দেশের মানুষ যদি, নেতা যদি, অর্থাৎ মন্ত্রী যদি জনগণ মনে করে আমার মন্ত্রী চুরি করে না, আমার সরকারের মধ্যে চুরির সিস্টেমটা নাই, অর্থাৎ সিস্টেম লসের কোনো ব্যাপার নাই, জনগণ আপনার প্রতি আস্থা রাখবে, জনগণ আপনার টাকা দেবে। অত বড় গভর্নমেন্ট তো আপনি পাননি কোনো সময়। আপনি যে পাবেন সেটা বিশ্বাস করাবেন কেমনে? ওই যে আমি যে সুশাসনের কথা বললাম না, একটা রাষ্ট্রের সফলতার জন্য সুশাসন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যখন গুড গভর্নেন্স দেবেন, আপনি যখন জনগণের কাছে জবাবদিহি করবেন, যখন আপনি মনে করবেন জনগণ আমাকে প্রশ্ন করতে পারে এবং আমি সে প্রশ্নের উত্তর দিতে বাধ্য, তাহলে কিন্তু আপনি ওই ব্যবস্থাটি দেবেন। আপনি প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার যে পার্সোনাল লাইফস্টাইল, তার যে বিহেভিয়ার, কমিউনিকেশন, এভরিথিং, এটার প্রশংসা হচ্ছে তো। উনি সকাল 9টার মধ্যে অফিসে যাচ্ছেন, অন্য মন্ত্রী কিন্তু এখন 9টার মধ্যে অফিস যেতে বাধ্য হচ্ছেন, সচিবরা 9টার মধ্যে অফিস যেতে বাধ্য হচ্ছেন। তার মানে একটা ব্যবস্থা, একটা সুশাসনের একটা ধাপ কিন্তু চালু হয়ে গিয়েছে। এখন আমি যেটা বললাম, যদি এইটা শাসনের ধাপ বলেন না, এটা একটা মডেল সেট করে গেছে, দ্যাট হি মেবি কমিটেড ম্যান। ভালো একটা, আপনি তো জানেন, এক সময় আমাদের দেশের মন্ত্রীরা, আমি নিজেও দেখেছি যে একসময় মন্ত্রীরা তাদের নিজেদের বাসায় যে অফিসটা থাকে, কর্মীদের সাথে, নেতাদের সাথে নানা কথাবার্তা বলতে বলতে দুপুর 11টা বেজে যাচ্ছে, 12টা বেজে যাচ্ছে, তারপর তার মনে হলো সচিবালয়ে গেলেন, তারপর তার মনে হলো আচ্ছা বাসায় দুপুরে লাঞ্চে যাবো, পরে খবর দেওয়া হলো মন্ত্রী সাহেব আজকে আর বিকেলবেলা অফিসে যাবেন না, অথবা সকালবেলা উনি যাচ্ছেন না। সেই ব্যবস্থাটা তো নাই। এখন কিন্তু কাজটা হচ্ছে, মানে এটা একটা ভালো, মানে সুশাসন নিশ্চিত করছে, আর কিন্তু একটা গুড আইডিয়া তো দিচ্ছে। আমি বলছি যে আপনি একটা ধাপের আপনি গিয়েছেন। এখন যদি আমি যে আমি 4,000 মেগাওয়াট বিদ্যুতের কথা বললাম, যে আমরা জনগণ প্রডিউস করতে পারবে, জাস্ট আপনি ইমাজিন করেন যে আমি যদি এইভাবে বলি, মানবে আমি কি আরেকটা মিনিট পেতে পারি? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি আপনাকে যেটা বলি, আপনি জাস্ট কল্পনা করেন ঢাকা শহরে এভরি রুফটপ, আপনি সরকারি প্রতিষ্ঠানগুলোর কথা আমি বলছি না, তারা তো আসবে ওই নেটওয়ার্কে, প্রতিটি বেসরকারি বাড়িতে, মানে ব্যক্তি মালিকানাধীন বাড়ির ছাদগুলোতে, রুফটপে, এই যদি আপনি আইনটা করে দেন, মানে বলে দিতে হবে যে আমাদের প্রতিটা মানুষকে তার ছাদের ওপরে মিনিমাম 50% মানে সরকার বলেছিল, আইন করেনি, কিন্তু উৎসাহ দিয়েছিল। আমি একটু বলছি, এটা সম্ভব, আমি তো দায়িত্ব নিয়ে বলছি।
রুফ এরিয়াতে মনে করেন আমরা সবাই যার যার বাড়িতে সোলার প্যানেল লাগালাম। এখন প্রশ্ন উঠবে আমি কি নগদ টাকা দিয়ে সোলার প্যানেল কিনে ইনস্টল করব? সেই ক্ষেত্রে কিন্তু আমি যাব না, ইন্টারেস্টেড হব না, কারণ টাকাটা তো আমার পকেট থেকে যাচ্ছে। কিন্তু আপনি যদি আইনটা করে দেন, আমাদের বহু ব্যাংক আছে বিনিয়োগ করার মতো, তারা উপযুক্ত জায়গা পাচ্ছে না। আপনি ব্যাংকগুলো যদি প্রত্যেকটা হাউস হোল্ডকে যদি আপনার লোন দেয় গভর্নমেন্ট এবং কম রেটে যদি লোনটা দেয়, তাহলে প্রত্যেকটা বাড়ির মালিকই কিন্তু, বা যৌথ মালিক যারা আছেন ফ্ল্যাট ওনার্স, তারা তাদের রেসপেক্টিভ সাজেক্ট ইনস্টল করবেন। আপনি মিল্ক ভিটার কথা আমরা জানি, মিল্ক ভিটা সরকারি প্রতিষ্ঠান। এই সমস্ত ক্যাম্পেইন কিন্তু একবার করা হয়েছিল। না, এটা ক্যাম্পেইন, আপনি শুধু ওয়ার্ড ক্যাম্পেইনটা বলেছে যে আপনার বিকল্প জ্বালানি করতে হবে। তো বিকল্প জ্বালানি তো আপনি স্পেসিফিক্যালি বলতে হবে। প্রতিটি বাড়িতে বাড়িতে যদি কানেক্টেড থাকে, মানে আপনার রুফ এরিয়ার সোলার লাইনটা, আমি যেটা বলছিলাম মিল্ক ভিটা তো দুগ্ধ উৎপাদনকারীদেরই তো একটা সমিতি। আপনি যদি বলেন সোলার এনার্জি প্রডিউসার্স অ্যাসোসিয়েশন, এটা যে নামই আপনি দেন না কেন, এটা তো প্রডিউসারদের একটা অ্যাসোসিয়েশন। তারা তাদের রেসপেক্টিভ বাড়িগুলোতে তারা উৎপাদন করছেন। অল দোজ প্রডিউস যে ইলেকট্রিসিটি, ইট উইল গো টু ন্যাশনাল গ্রিডে চলে যাবে। তারা তো বিদ্যুৎ সাপ্লাই দিচ্ছেন, সরকার ওই তাদের বিদ্যুৎটা কিনে নেবে। এখন আপনি যে ব্যাংক থেকে লোনটা নিলেন, সরকার কিন্তু বিনিয়োগ হচ্ছে না, বরং ব্যাংক এখানে লগ্নি করতে পারছে। তখন কি হবে, ওর কাছে যে বিদ্যুৎটা কিনে নিচ্ছে তারই একটি অংশ তার মান্থলি ইনস্টলমেন্টে চলে যাবে। যদি মান্থলি ইনস্টলমেন্টে যদি চলে যায়, তাহলে কিন্তু দেখেন যে সরকারের অংশগ্রহণ বা মানে আপনার বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট ছাড়াই আমি এটাকে বলি যে এম্পাওয়ারিং দ্য পিপল, জনগণকে আপনি যদি ক্ষমতায়িত করতে পারেন, জনগণ যদি মনে করে যে আই এম এ প্রডিউসার এবং এখানে আমার বেনিফিট আছে, এখানে অন্য কারো কোনো খবর দেনে চুরি চামারি নাই, তাহলে জনগণ অংশগ্রহণ করবে। এবং ব্যাংকগুলো তো লগ্নি করার জন্য বসে আছে, যেখানে গাড়ি কেনার জন্য টাকা দেয়, ফ্রিজ কেনার জন্য টাকা দেয়, এটার জন্য দেবে না, ওরা তো চায় বিনিয়োগ করতে। এবং কথাগুলো খুবই সুন্দর বলেছেন। আরেকটি বিষয় হচ্ছে যে আপনার ওই যে 3000 মেগাওয়াট বিদ্যুৎ রাতের বেলার ওয়েস্টেড 7000 মেগাওয়াট বিদ্যুৎ আমরা ম্যাক্সিমাম ইট উইল টেক 1 ইয়ার আমরা নিজের পায়ে দাঁড়াবো। আর প্রতি বছর আপনার ওই $4 বিলিয়ন আমাকে ড্রেন আউট করতে হবে না। জি, থ্যাংক ইউ। দর্শক, একটা বিরতি নিচ্ছি। বেশি ইন্টারেস্টিং একটা প্রশ্ন তুলেছে রাস্তাদুজ্জামান রিপন, থাকবেন আমাদের সাথে, আমরা আলোচনা করব। দর্শক, ফিরে এলাম ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে। কথা বলবো খন্দকার গোলাম মোয়াজ্জেম আপনার সাথে। আমি প্রশ্নটা করি, আপনাকে আগে বলেছিলাম সরকার প্রথম 6 মাসের এই যে কর্মকাণ্ড যা করেছে, এটা পিএমওতে একটা সভা করলো এখন তো গতকালই বলবো আমি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন নতুন পে স্কেলের কাজ চলে যাওয়ার কথা বলেছেন এবং বলেছেন যে এটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, হয়তো ডিক্লেয়ার করে দেবেন। অথচ কয়েকদিন আগে জ্বালানি মন্ত্রী বললেন ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়া কঠিন হতে পারে। একটু আগে আসুজ্জামান রিপোর্ট তো বললেন, ওনাকে আমি দলগতভাবে ধরছি না, উনি ওনার কথা বলেছেন রনার মতো করেই, আমি সেরকমভাবেই ধরেছি। তারপরেও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে মন্ত্রী বক্তব্যের এত পার্থক্য কি মিন করে? প্রথমত হলো যে সরকার এখনও পুরোপুরি সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি যে পে স্কেলটি পূর্ণভাবে বাস্তবায়ন করবেন বা কোন সময় থেকে এটা শুরু করবেন, বা এটাকে ফেজ বাই ফেজ দেবেন, 1 বছরে বা 2 বছরে দেবেন, এগুলো নিয়ে চলছে। আবার কি মাত্রায় দেবেন, 100% যেটা কমিশন থেকে যেটা সুপারিশ আসছে সেটা দেবেন কিনা। আমাকে যদি প্রথমত যদি বলেন যে যৌক্তিকতা আছে কিনা এই সমন্বয় পে স্কেলের, হ্যাঁ যৌক্তিকতা আছে। 2015 সালের পরে প্রায় 10 বছর চলে গেছে, একটা নতুন পে স্কেলের যৌক্তিকতা আছে। কেননা মূল্যস্ফীতি 6% উপরে গত 5 থেকে 6 বছর চলছে, সেই হিসাবে বিবেচনা করলে এই প্রয়োজনটা আছে। কিন্তু তার সাথে যুক্তি আছে না, কিন্তু তার সাথে অন্য বিষয়গুলো আছে যে হ্যাঁ আপনি এটি যখন করতে যাবেন, সেই সময় কমিশন থেকে বলা হয়েছিল যে 1,08,000 কোটি টাকা লাগবে এটি যদি পূর্ণ বাস্তবায়ন করতে যায়। তখন আসে যে এই বাড়তি অর্থটি কোথা থেকে পাবেন সরকার।
সেই বাস্তবতা Taxpayers থেকে- money. হ্যাঁ ট্যাক্সপেয়ার্স মানি, তাই না? তো অথবা আপনি ঋণ করবেন, অথবা এখনই যেটা হয়েছে যে এই গত অর্থ বছরে অন্তর্বর্তী সরকারের শেষ বছরে যেটা হয়েছে যে সরকার তার রেভিনিউ বাজেটটি পুরো শেষ করতে পারেননি, বাকিটা তো ঋণ করতেই হয়েছে। এখন এই আরও যদি রেভিনিউ বাজেটে যদি আরও এক্সপেন্ডিচার বাড়ে তখন দেখা যাবে যে শুধু রেভিনিউ এক্সপেন্ডিচার মেটানোর জন্যও ঋণ করতে হচ্ছে, সেরকম একটা চ্যালেঞ্জ আসবে। সুতরাং এই জায়গাটাতে একটা হিসেবের বিষয় রয়েছে। আমরা যৌক্তিকতা থাকলেও আমরা কতটুকু কিভাবে বাস্তবায়ন করব সেই প্রশ্নটি রয়েছে, এটা হলো একটি দিক। দ্বিতীয় দিক হলো যেটি মানে প্রায়শই আসে না এই পুরো আলোচনাটা, এমনকি এই কমিশনও সেই কাজটি করেননি। আমি আসলে সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধির বিপক্ষে না, কিন্তু আমি একই সাথে সরকারি খাতের সাইজের ব্যাপারে আমার যথেষ্ট আপত্তি রয়েছে। আমাদের মতো দেশে বা উন্নয়নশীল দেশে এত বড় সরকারি খাত প্রয়োজন আছে কিনা, সম্ভবত না। এবং আমার এর থেকে অনেক কম আকারের সরকারি খাত বা পাবলিক সেক্টর নিয়েও একই বা এর থেকে বেটার সার্ভিস ডেলিভারি সম্ভব। সেটা কিভাবে? আমরা কিন্তু কোনোভাবেই সরকারি কর্মকাণ্ডগুলোতে ডিজিটাল সিস্টেম বা অনলাইন সিস্টেম যে ধরনের অন্যান্য দেশে বা আমাদের বেসরকারি খাতে যে ধরনের উদ্যোগগুলো দেখি সেই ব্যবহার আমরা করতে দেখি না। এখনও আমাদের সরকারি অফিসগুলোতে কাগজের ফাইল যেতে হয়, ফাইলে সিগনেচার করতে হয়, সেই ফাইল আবার আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য আরেকজন কর্মকর্তা লাগে, চা খাওয়ার জন্য একজন আসেন, ফাইল নিয়ে আসার জন্য আসেন। এই যে বিপুল সংখ্যক যে কর্মচারী এবং কর্মকর্তা দিয়ে একটা ভার তৈরি করা হয়েছে, এটাকে আপনি খুব সহজেই র্যাশনাল করতে পারেন। এমনকি আমি এটাও বলেছি যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দ্বিগুণ করে দিয়েও এই বাজেট দিয়ে সেটা সম্ভব। সেটা কিভাবে? আপনাকে র্যাশনাল করতে হবে। তো সেই র্যাশনালের উদ্যোগটা কোনো সরকারি ভয়ে হাত দেন না, কারণ এটা একটা রাজনৈতিক জায়গা, যেটা হাত দিলে যথেষ্ট বিভিন্ন রকমের অসন্তোষের বিষয় তৈরি হতে পারে। কিন্তু নিতে হবে এই জায়গাটি। যেমন একটা হতে পারে যে সমস্ত পদগুলো শূন্য হয়ে আছে, এই পদগুলো অটোমেটিক্যালি আপনি এই পদগুলো আর নতুন নিয়োগ দেবেন না, তাহলে এইভাবে আস্তে 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 করে আপনি আকারটিকে ছোট করতে পারবেন। কিন্তু আবার হুট করে আবার এর ভিতরে শুনতে পাচ্ছেন যে নতুন সরকার যখন আসলো তখন বলা হলো যে তারা 5 লক্ষ নতুন কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেবেন। তো সেই জায়গায় হঠাৎ করে আবার আমাদেরও একটু আতঙ্কিত হলাম। এমনি আমরা সাইজ কমাতে চাই, তাহলে এই নতুন 5 লক্ষ কর্মকর্তা কোথায় নিয়োগ দেবেন? কোনো জায়গায় দরকার আছে, যেমন বলা হয়েছে স্বাস্থ্যকর্মী নিয়োগ, সেই জায়গায় হয়তো দরকার আছে, কিন্তু তাই বলে সব খাতে ঢালাওভাবে বড়ভাবে আকার বৃদ্ধি করা সেই সুযোগ প্রয়োজন নেই। সুতরাং একদিকে আপনার উৎপাদনশীলতা বৃদ্ধি করার দরকার আছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের, এবং সেই অনুযায়ী তাদের বেতন বৃদ্ধির দরকার আছে, এবং সেই অনুযায়ী পে স্কেলের দরকার আছে। কিন্তু সেটি করবার জন্য একই সাথে সরকারি খাতের সাইজ র্যাশনালাইজেশনের দরকার আছে। আমি নাম বলবো না, কিন্তু কোনো জায়গায় গিয়ে আমার মনে হয়েছে যে এরকম একটা প্রতিষ্ঠান এর মানে 1/3 বা 1/4 কর্মকর্তা কর্মচারী দিয়ে চলতে পারে, কিন্তু দিনের পর দিন নিয়োগ হয়েছে কোনো ধরনের যৌক্তিকতা বিচার না করে, কার্যক্রম না দেখে, প্রত্যেকের টার্মস অফ রেফারেন্স এবং জব রেসপন্সিবিলিটি ঠিক না করে নিয়োগ হয়েছে, এবং সেইভাবে আকার বৃদ্ধি হয়েছে, কলেবর বৃদ্ধি হয়েছে, রাজনৈতিক নিয়োগ হয়েছে, এবং রাজনৈতিক নিয়োগ এখনও চলছে। সুতরাং সেই জায়গাগুলোর ক্ষেত্রে আমাদের আসলে সাইজ র্যাশনালাইজেশনটা সরকারি খাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এবং সেটা যদি না করা যায়, আমরা যদি সাইজ একই রাখি বা আরও বড় করি, তাহলে কিন্তু যত আপনি বেতন বৃদ্ধি করবেন তত আসলে সরকারের জন্য মানে বাজেট দিয়ে সেটি বাস্তবায়ন করাটা এটি আসলে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে, যেটা এখনও সেই আশঙ্কা রয়েছে। যদি সরকার এখন যদি পূর্ণ বাস্তবায়ন যায়, তাহলে আমরা একই সাথে ওই প্ল্যানটিও ওই সরকারের কাছে চাইব যে সরকার সাইজ র্যাশনালাইজেশন, যে কোন মন্ত্রণালয় বা বিভাগের কর্মকর্তা কর্মচারীগুলো কমানোর সুযোগ রয়েছে, এমনকি কোনো মন্ত্রণালয় বিভাগ আত্মীকরণেরও সুযোগ আছে, এমনকি কিছু মন্ত্রণালয় আছে যেগুলো আসলে প্রয়োজনও নেই। আমি নাম ধরে বলতে পারি, হয়তো বিরাগভাজন হওয়ার বিষয় রয়েছে। এমন কিছু মন্ত্রণালয় রয়েছে যেগুলোর কার্যক্রম একেবারে সীমিত হয়ে গেছে। শিল্প মন্ত্রণালয়, বস্ত্র এবং পাট মন্ত্রণালয়, তারপরে এই ধরনের বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো আপনি ইজিলি পারেন যে এই জায়গাগুলোকে আপনি করতে, সাইজ ছোট করে আনতে, এরকম কার্যক্রমগুলো। কিন্তু মন্ত্রণালয়গুলোর ভিতরেও আবার এক ধরনের নেক্সাস তৈরি হয়েছে, তারা আবার তাদের পদ ছাড়বেন না, তারা তাদের এই যে জব যেগুলো রয়েছে সেগুলো তারা ছাড়বেন না। ফলে এইগুলো এই আকারেই থেকে যাচ্ছে বছরের পর বছর, এবং সেই কারণে এখানেও সরকারকে ব্যয় করতে হচ্ছে।
বিদ্যুৎ খাত নিয়ে যেহেতু একটা কথা হচ্ছে, এটাও বলছি, আমি নিজে গত বছর চট্টগ্রামে একটা বিদ্যুৎ কেন্দ্র দেখে আসতে গিয়েছিলাম। ওই বিদ্যুৎ কেন্দ্রটির যে স্বাভাবিক সময়কাল এটা অতিক্রান্ত হয়ে গেছে 20 বছরের উপরে। এখন বিদ্যুৎ কেন্দ্রটি বসে আছে এবং বসে থাকা অবস্থায় 400 কর্মচারীতে তাদেরকে বেতন দিতে হচ্ছে, কিন্তু ওটার কোনো কাজ নেই। এবং সেটা গভর্নমেন্ট এখন এটাকে করার সময়, এটাকে সরকার ডিসম্যান্টেল করার সময়, কিন্তু এটা সরকার সিদ্ধান্তও নিতে পারছে না। ডিসম্যান্টেল করলে এতগুলো কর্মকর্তা কর্মচারীদের বেতন কিভাবে নিশ্চিত করবে? তারা আবার চাচ্ছে যে নতুন করে এটা যাতে আবার হয়, বিএমআরই হয়, এটা যাতে আবার নতুন করে চালানোর পর এর মধ্যে আবার আরেকটা নেক্সাস কাজ করছে। সুতরাং আপনি যদি শুধু বেতন বৃদ্ধি নিয়ে আলোচনা করি আমরা, এবং এর বিপরীতে যদি আমরা কর্মকর্তাদের উৎপাদনশীলতা, দক্ষতা, তাদের অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সির বিষয়গুলো যদি সমানভাবে যদি না আলোচনা করি, তাহলে কিন্তু সেটা সরকারের জন্য মানে একটা বড় আকারের একটা মাথা ব্যথার কারণ হবে। আর একটা জিনিস প্রায়শ হয়, এবারও হবে, সেটা হলো এই ধরনের সরকারি খাতের যে 12 লক্ষ কর্মকর্তা কর্মচারী তাদের বেতন বৃদ্ধির সাথে সাথে বেসরকারি খাতেও দেখা যাবে যে এর একটা প্রেশার তৈরি হবে মজুরি বৃদ্ধির বা তাদের স্যালারি রিভিশনের। যেমন আমার অফিসেও এইগুলো নিয়ে আলোচনা হচ্ছে যে হ্যাঁ, সরকার করলে ভিতরেও আমাদের এখানে অ্যাডজাস্টমেন্ট করবে। এখন সেগুলো করলেই যেটা হবে, বাজারে এর একটা প্রতিক্রিয়া আসবে এবং মূল্যস্ফীতিতেও কম করে হলেও কিছুটা হলেও মূল্যস্ফীতিতে আমরা বাড়ি ভাড়া বাড়বে, বোঝাই যায় যে বাড়ি ভাড়া বাড়বে। প্রথম যেটা পরিষ্কার জায়গা যেখানে এটা বাড়বে, যানবাহনে চলাচল, যাতায়াত, রিক্রিয়েশন, সেই জায়গাগুলোতে এর একটা প্রতিক্রিয়া তৈরি হবে। ফলে মূল্যস্ফীতিতে এর একটা অভিঘাত রয়েছে। কিন্তু এই আলোচনাগুলোকে আমি নেগেটিভভাবে নেওয়ার পক্ষপাতী না, এই কারণে যে আমি মনে করি যে মজুরির সমন্বয় আমি মনে করি যে পে স্কেলের দরকার আছে, কিন্তু আমি একই সাথে মনে করি যে পে স্কেলের রিভিশনের সাথে সাথে সরকারের মানে পাবলিক সেক্টরের খাত সমন্বয়ের দরকার আছে। অনেক মন্ত্রণালয় বিভাগকে মার্চ করা, অ্যাকিউজ করা, এমনকি বন্ধ করে দেওয়ার দরকার আছে। অনেক জায়গায় কর্মকর্তাগুলো কমানোর জায়গা আছে, এবং সেগুলোর মাধ্যমে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পুরো প্রক্রিয়াটিকে আপনি ডিজিটালাইজ করে ফেলবেন। অনলাইন ভিত্তিক সমস্ত কার্যক্রম দিয়ে সমস্ত কার্যক্রম পরিচালিত হবে। এরকমভাবে সরকারি খাত গেলে আপনি অনেক কম কর্মকর্তা দিয়েও আপনি পূর্ণভাবে আপনি কাজ করতে পারেন। মানুষগুলোর কি হবে যারা চাকরি হারালেন অথবা এখন আর কাজ করতে পারবেন না? একটা জায়গায় কিন্তু আমাদের আস্তে আস্তে সেই জায়গায় সরকারকে রাজনৈতিকভাবে ডিসিশন নিতে হবে। এর আগেও কয়েকবার নেওয়া হয়েছে। প্রথমত হচ্ছে যে জায়গাগুলো রাজনৈতিকভাবে কম সংবেদনশীল সেটি দিয়ে শুরু করি। যেমন হচ্ছে যে মানে বলা হয়েছে সম্ভবত এখনই প্রায় 6 লক্ষ কর্মকর্তার পজিশন ভ্যাকেন্ট রয়েছে। এই পজিশনগুলোকে নতুন করে নিয়োগ না দেওয়া, এটাতে তো কোনো রাজনৈতিক চাপ নেই, কেননা এই জায়গাগুলো দরকার হচ্ছে না। কিন্তু বেকারত্বের বিরুদ্ধে তো বিরাট বক্তব্য। এই জায়গাটাতে আমাদের সরকারের কাজ কিন্তু সরাসরি নিজে চাকরি দিয়ে বেকারত্ব দূর করা না। সরকারের কাজ হবে বেসরকারি খাতকে তৈরি করে দিবেন, বেসরকারি খাত কাজের সৃষ্টি করবেন। সরকার যদি বেকারত্ব দূরীকরণের দায়িত্ব নেয়, সেটা কিন্তু একটা ভয়াবহ বিষয়। তার মানে তো কোনো থাকলো না, জবাবদিহিতা থাকলো না। কার জবাব? আমি যে কর্মসংস্থান চাইবো কার কাছে? সরকারের কাছেই তো চাইবো। হ্যাঁ, কিন্তু সরকারের কাজ হচ্ছে বেসরকারি খাতকে ফ্যাসিলিটেট করে দেয়। আমরা আসাদুজ্জামান ভাইয়ের কাছ থেকে যে প্রস্তাবনাটা শুনেছি, আপনাকে তথ্য দিই। এটি যদি বাস্তবায়ন হয়, অর্থাৎ সারা ঢাকা শহরের সমস্ত রুফ যেগুলো করা হয়, তাহলে আমাদের হিসাব রয়েছে 6000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পোটেনশিয়ালিটি আছে শুধু ঢাকা শহরের যত বিল্ডিং এর ছাদ আছে। আচ্ছা, এই ছাদগুলো যখন করতে যাবেন, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক, কেননা ধুলাবালি পড়লে বিদ্যুৎ উৎপাদন কমে যায় এই রুফটপের উপরে। এগুলো নিয়মিত পরিষ্কার করতে হয়, এবং বেশি ধুলাবালি হলে প্রতি একদিন পর পর, কম ধুলাবালি হলে এক সপ্তাহে, আর যেখানে বৃষ্টি হলে এগুলো লাগে না। তাহলে এটার জন্য তো আপনার ম্যানেজমেন্ট কোম্পানি লাগবে, এবং সেখানে কিন্তু লোকবল লাগবে প্রচুর, শুধু এই ম্যানেজমেন্টটুকু করার জন্য, শুধু ছাদ পরিষ্কার করা এবং নিয়মিত ব্যাটারি চেক করা এবং অন্যান্য জিনিস চেক করার জন্য। এইখানেও কিন্তু একটা বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সুতরাং কর্মসংস্থানের মূল দায়িত্ব বেসরকারি খাতের। সরকারের দায়িত্ব মোটেই কর্মসংস্থানের দায়িত্ব না। সরকার কাজ ফ্যাসিলিটেট করে দেবে যাতে বেসরকারি খাত তাদের জন্য উপযুক্তভাবে কর্মসংস্থান তৈরি করতে পারে, এবং তার জন্য নিয়ম আইন কানুন করা, যে সমস্ত ফ্যাসিলিটি দেওয়া, সুযোগ সুবিধা দেওয়া, ইনসেন্টিভ দেওয়া, এই যে এটার জন্য ইনসেন্টিভও লাগবে, যদি এটা করতে চাই আমি ইনসেন্টিভও লাগবে, সেই জন্য জিনিসগুলো করে দিলে বেসরকারি খাত তার মতো করে কাজের সুযোগ সৃষ্টি করে দিবে। মানে এরকম করে যদি বলেন, তাহলে আমি মনে করি যে যারা শুনছেন তাদের জন্য বুঝতে সুবিধা হবে, তারা অ্যাগ্রি করবেন, এবং
এবার এই ধরনের একটা সোশ্যাল ওয়ার্ক করতে গেলে সোশ্যাল সাপোর্ট বেসটাও আপনাকে তৈরি করতে হবে, তাহলে আপনি সোশ্যাল সাপোর্ট বেস তৈরি না করে সোশ্যাল ফোর্সকে চ্যালেঞ্জ করে কাজটা করতে পারবেন না। তারা যদি মনে করে যে তাদের জন্য হার্মফুল হচ্ছে, তাহলে করতে পারবেন না। অতএব ধরেন এই মুহূর্তে কি দাঁড়াচ্ছে, চাকরিটা যাচ্ছে কাদের, যারা সরকারি প্রতিষ্ঠানে আছেন, তাহলে তখন সরকারি দায়িত্ব তাদেরকে অ্যানসার করা যে তোমার যে চাকরি গেল, তোমার জন্য আমি কী করতে পারছি, সেটা সে প্রাইভেটাইজেশনের মধ্যে দিয়ে করুক, কিন্তু করে সেটা চাকরিটা যদি দিতে পারে তাহলে হবে। যেমন এই দায়িত্ব সরকারের নিতে হবে। যেমন একটা সুন্দর দায়িত্ব নিয়েছে, এর ভিতরেই পাটকলগুলো সরকার বেসরকারি খাতের হাতে দিচ্ছেন। আমরা খালি বলতে চেয়েছিলাম যেগুলো যেন স্বচ্ছতার ভিত্তিতে দেওয়া হয়। দুটো পাটকল সম্ভবত হ্যান্ডওভার হচ্ছে, একটা নিয়েছে হলো প্রাণ আরএফএল গ্রুপ এবং আরেকটা মনে হয় মার্কো গ্রুপ বা কোনো একটা বড় গ্রুপ নিয়েছে। এবং এখানে প্রায় 16,000 নতুন কাজ সৃষ্টি হবে, যেখানে এখন সেখানে এই কাজগুলো নেই। সুতরাং সরকার কিন্তু এই যে বেসরকারি খাতের হাতে এই ধরনের উদ্যোগগুলো দিয়ে কাজের সুযোগ কিন্তু আবার সরাসরি সে কিছু সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। মানে আমার কথাটা আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড বলেছি, সেই জন্য হয়তো মান্না ভাই আপনার একটু আতে লাগতে পারে। আমার লাগছে না, মানে আমি এই কারণে আমি, আপনি যখন বলছেন আমি আমার দর্শকদের এবং পাবলিকের কথা বলছি। আমি জানি পাবলিকের ভিতরে দুই রকমের সেন্টিমেন্ট রয়েছে। আমার কথাটা ওই সেন্টিমেন্টটা হ্যান্ডেল করেই কাজ করতে হবে। এটা সরকার যেহেতু আমাদের মতো তো সিভিল সোসাইটি না, সরকার তো হচ্ছে রাজনৈতিকভাবে একটা পক্ষ এবং তাকে জনগণকে হ্যান্ডেল করাটা তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেজন্য আমি বললাম যে আপনি পুরনো কাউকে ছাঁটাইয়ের প্রস্তাব দিচ্ছি না, আমি দিচ্ছি যে পদগুলো শূন্য আছে, শূন্য পদগুলো আপনি ভর্তি করতে যাবেন না, তাহলে আপনি কাউকে আঘাত করেননি। সুতরাং কিন্তু একই সাথে এই জায়গাগুলোতে ধীরে 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 প্রক্রিয়াগত কিছু পরিবর্তন আনবেন। সরকারেরই একটা ভালো উদ্যোগ ছিল, আওয়ামী লীগ সরকারের শেষের দিকে মনে হয় শুরু হয়েছিল, অন্তর্বর্তী সময় এটা, সেটা হচ্ছে ডি নথি বলে। ডি নথি মানে হচ্ছে যে মিনিস্ট্রি টু মিনিস্ট্রি, ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট, যে কেউ চাইলে অনলাইনে ফাইল পাঠাতে পারবে এবং সেই অনুযায়ী সে ওখানে অনলাইনেই সে সাইন করে দিতে পারবে এবং সেই অনুযায়ী এটা উপরে যাবে, নিচে আসবে। এবং কিন্তু দেখা যাচ্ছে কি ডি নথি কেউ ব্যবহার করতে চান না, কোনো সরকারি কর্মকর্তাই ব্যবহার করতে চান না, সকলেই চান ফাইলে কাজ করতে। এবং এটা আমি নিজে সামনাসামনি কিছু কাজ করেছি, তো তাদের সামনে দেখে বুঝেছি এটার মধ্যে অন্য টাইপের কিছু সাইকোলজি। কেউ আসলো না, দেখলো না, আমি একটা সাইন করে দিলাম, আমার গুরুত্বটা কোথায় গেল? সুতরাং এই যে একটা মানে আপনার সাইকোলজি থাকে, ইফ ইউ আর পলিটিশিয়ান, এটাও একটা। কিন্তু আমি যেটা বলছি, এটা ধীরে 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 এই সাইকোলজিগুলো পরিবর্তন সম্ভব। আপনি, আমি শেষ করছি একটা বলে, যেটা শুরু বলেছিলেন যে প্রধানমন্ত্রীর একটা উদ্যোগকে আমি অন্য সব জানি না, কিন্তু একটা উদ্যোগ আমি খুব ইতিবাচকভাবেই বলতে চাই। উনি শুরু করার আগেই বলেছিলাম, পরে দেখলাম যে ওইদিকেই হয়েছে। সেটা হচ্ছে উনি প্রাইম মিনিস্টার অফিসে না বসে এই যে সচিবালয়ে অফিস করছেন, এটা খুবই একটা ইতিবাচক সিদ্ধান্ত। কারণ এর আগে দেখা গিয়েছে যে প্রাইম মিনিস্টার অফিসেরকে ভিত্তি করে আরেকটা ক্লায়েন্টেলে গড়ে উঠেছিল এবং দেখা যেত যে মন্ত্রীরাও যেতে পারতো। কেন এমনও আমি লিখেছিলাম, আমার একটা আর্টিকেল আছে যে আমার আগের অভিজ্ঞতা থেকে, যে প্রাইম মিনিস্টার অফিসের যুগ্ম সচিবও মন্ত্রীর চেয়ে কখনো কখনো বেশি পাওয়ারফুল ছিল এবং নিজেদের ফাইলের খোঁজ নিত তারা, যে আচ্ছা আমার ফাইলটা গেছে কিনা প্রাইম মিনিস্টারের কাছে। এই ধরনের একটা অবস্থা ছিল, মানে প্রতিমন্ত্রী বা ওখানকার সচিবেরও এই ধরনের। সেই জায়গা থেকে ওটাকে বের করে এনে দূরে না রেখে ভিতরে এসে বসা, এবং নিজে যেহেতু দীর্ঘদিন এই প্রক্রিয়ার বাইরে ছিলেন, সেজন্য ভিতরে বসে নিয়মিত কর্মকর্তাদের সাথে বসা, এটা একটা ইতিবাচক সিদ্ধান্ত এবং সকলের কাছাকাছি গিয়ে কাজ করার যে একটা জায়গা, এটা আমার কাছে ইতিবাচক মনে হয়েছে। জি, আপনি কিছু বলতে চেয়েছিলেন? আমি যেটা বলতে চাচ্ছিলাম যে শুধুমাত্র যে আপনার মানে উনি যে কর্মসংস্থানের কথা বলেছেন বা রিডিউস করার কথা বলেছেন, আমি ওনার সাথে ভেরি মাচ একমত। যেমন আপনি দেখবেন আমাদের সময়, আপনার সময়ও একটা জেলাতে কয়টা এডিসি থাকতো, এখন কতগুলো এডিসি? অনেক বেশি এডিসি। যত এডিসি মানে একটা যত অফিসার ততগুলো গাড়ি মানে রাস্তার আয়তনের ওপরে সেটা চাপ পড়ছে, জ্বালানিতে চাপ পড়ছে। আপনি নিজেও লেখালেখি করেন, প্রত্যেকের সাথে যুক্ত থাকেন, আমিও তাই। সরকারের তথ্য মন্ত্রণালয়ের কয়েকটা প্রতিষ্ঠান আছে, যেমন ডিএফপি, ডিপার্টমেন্ট অফ ফিল্ম অ্যান্ড পাবলিকেশনস, যে পাবলিকেশন নামে যে 2-3টা পত্রিকা তারা বের করে, নবরণ এবং কী যেন বের করে, এগুলো কে পড়ে? অথচ কোটি কোটি টাকা ছাপার নামে টাকাগুলো নষ্ট হচ্ছে গেল এক। আচ্ছা, কি ফিল্ম বানান? পাকিস্তান আমলে আইব খান কোথায় যেতেন, ওটার একটা প্রচারমূলক একটা ফিল্ম বানাতেন।
এটা পরবর্তীতে কিছুদিন ছিল। এখন কি কোনো সিনেমা হলে আপনি এরকম কোনো প্রচার টোচার দেখেন, তাহলে ওখানে যে ডিপার্টমেন্ট অফ ফিল্ম, এই ফিল্মের কোনো কাজই নাই, বাস্তবতা। একই বিল্ডিং এর মধ্যে আপনি দেখবেন আবার একটা সেন্সর বোর্ড আছে। সারা বাংলাদেশে কয়টা সিনেমা উৎপাদন মানে তৈরি হচ্ছে, একটা ফিল্ম সেন্সর বোর্ড, ওখানে একটা পদবি আছে ভাইস চেয়ারম্যান, তার পিএ পিএস ইত্যাদি সব কিছু গাড়ি বহটল দিয়ে ইনফ্যাক্ট মানে জবলেস, কোন সেই অর্থে কোনো কাজ নেই। আবার একটা প্রতিষ্ঠানের নাম হচ্ছে নিমকো, যে আপনার মাস কমিউনিকেশন। এইগুলোর মধ্যে যদি একীভূত করা যায়, যেটা আমি ওনার সাথে আমি খুব ক্লোজলি এগুলো ওয়াচ করি, দেখি, সেটা যদি একীভূত করা যায়, মানে লোকবল কম করে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের একজনকে ডিজি আছে। একটা ডিজি মানে এখন তো ডিজিরা বোধহয় এডিশনাল সেক্রেটারি র্যাঙ্কের লোক। এই হাসিনা সরকার তো মানে পায়ে পায়ে এডিশনাল সেক্রেটারি বানিয়ে গেছে, মানে একটার সাথে একটা টক্কর লাগে এরকম টাইপের এডিশনাল সেক্রেটারি। সো মেনি জয়েন্ট সেক্রেটারি, ছোট্ট একটা কামরার মধ্যে একটা জয়েন্ট সেক্রেটারি বসেন। আমি বিএনপি গভর্নমেন্ট ম্যাডামের সময় এলজিএডি একটা ওয়ান অফ দ্য মানে লার্জেস্ট মিনিস্ট্রি, এলজিএডি মিনিস্ট্রিতে অ্যাট দ্যাট টাইম দুটো আই ফাউন্ড 2 জয়েন্ট সেক্রেটারিজ। আমি একসঙ্গে এডিবিতে তো কাজ করেছি, আই ওয়াজ দ্যার কনসালটেন্ট, আমি তাদের প্রজেক্টে কাজ করতাম। আমি প্রায় 27 মাস কাজও করেছি, মানে চাকরি করেছি সোজা কথা। তো সেখানে দেখতাম যে একজন সেক্রেটারি, 2 জন জয়েন্ট সেক্রেটারি অ্যাডমিন বলে এক ভদ্রলোক ছিলেন, কোনো এডিশনাল সেক্রেটারি ছিল না। এখন তো ছোট মন্ত্রণালয় 5টা-6টা এডিশনাল সেক্রেটারি। এই যে মানে খুশি করার জন্য মানে এত মানে অফিসার তৈরি করা হয়েছে, কয়েক হাজার ডেপুটি সেক্রেটারিজ বা ইকোভ্যালেন্ট, এখন তাদেরকে এনে স্টিল কর্পোরেশন চেয়ারম্যান বানানো হতো, তারপরে নৌ পরিবহনের চেয়ারম্যান বানাতো। এই যে চেয়ারম্যান কেন ওখানে বসানোর জায়গা না, এখানে আনা হতো। এখন বুঝলাম যদি ব্যুরোক্র্যাটরা যদি কর্পোরেশন ভালো চালাতে পারতেন ডেপুটেশনে এসে, তাহলে তো এই আমাদের প্রতিষ্ঠান তো লোকসান হতো না। অথচ আমরা আমাদের পরিসংখ্যান কি বলে, প্রতিটি প্রতিষ্ঠান লাইক স্টিল অ্যান্ড ইঞ্জিন কর্পোরেশন থেকে শুরু করে প্রতিটি প্রতিষ্ঠান শত শত কোটি টাকা লোকসান দিয়েছে। দিস দ্য ফার্স্ট টাইম তারেক রহমানের গভর্নমেন্ট এখানে 11 জন মানে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের লোকজনকে এখানে বসিয়েছেন। এটা নিয়ে অনেক সমালোচনা। আমি তখন মানে আলোচনা করছিলাম, মানে একটা টকশোতে আলোচনা করছিলাম যে এতদিন তো ব্যুরোক্র্যাট ওখানে বসে কি করেছেন সেটা দেশবাসী জানে, যে হাজার হাজার কোটি টাকা মানে লোকসান হয়েছে। ওয়েল, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট কিছু পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের লোকজনকে এই জায়গাগুলোতে চেয়ারম্যান বানিয়েছেন। একটা বছর দেখি যে ব্যুরোক্র্যাটটা সচিবালয় থেকে বাইরে এসে মানে কাদের দেওয়া হলো সেটা দেখবেনই না, কাদের দেওয়া হলো আমি যদি কথা বলি, যিনি স্টিল অ্যান্ড ইঞ্জিন কর্পোরেশন চেয়ারম্যান হয়েছেন, প্রতীকীভাবে বলছি, তার কিন্তু বেসিক্যালি এই ব্যাকগ্রাউন্ডই নাই। একজন ব্যুরোক্র্যাট, তিনি সকল রোগের ওষুধ তার কাছে আছে, এটা মনে করার কোনো কারণ নেই। একজন ভদ্রলোক তুলা উন্নয়ন বোর্ডে শিল্প মন্ত্রণালয় জয়েন্ট সেক্রেটারি ছিলেন, আইনা তাকে তুলা উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বানাই দেওয়া হলো। অথবা দেখা গেল তিনি শিক্ষা মন্ত্রণালয়ের তিনি জয়েন্ট সেক্রেটারি ছিলেন, তার আইনা নৌ পরিবহনের ওটার মধ্যে দুর্বলতা আছে বুঝলাম, কিন্তু তাকে তো তবু অ্যাডমিনিস্ট্রেশন চালিয়েছেন। এখন যদি এরকম দিনে যে জীবনে চাকরিও করে নাই, তার কোনো যোগ্যতা নেই, তাকে কি করবেন? তাতে কোনো লাভ হয়নি। ওনার অনেক অ্যাডমিনিস্ট্রেশন যোগ্যতা আছে, ওনার ব্যাকগ্রাউন্ড আছে, 20-22 বছর চাকরি করেছেন, ফলাফল হাজার হাজার কোটি টাকা লোকসান দেয়। ওইটা তো ঠিক আছে, কিন্তু এখন যাকে আপনি জাস্টিফাই করছেন সেটা কতখানি জাস্টিফাই করছেন? আমি দেখতে চাচ্ছি, যে ওটাই জাস্টিফাই, আমি দেখতে চাচ্ছি এইটা। আপনি এখনই দেখছেন যে উনি কোনো এক্সপেরিয়েন্স নাই। আমি দেখতে চাচ্ছি ওনার একটা পলিটিক্যাল ডিসিশন থাকবে, ওনার একটা কমিটমেন্ট থাকবে, একটা অ্যাকাউন্টেবিলিটি থাকবে, যে আমি প্রতিষ্ঠানের দায়িত্ব, আমাকে দেশের প্রধানমন্ত্রী আমাকে এখানে দায়িত্ব দিয়েছেন, আমার প্রতি আস্থা রেখেছেন, আমি প্রতিষ্ঠানটাকে কি করতে পারি। একটা বছর দেখি না, যদি দেখি যে ওদের চেয়ে এরা বেশি খারাপ করছে, তাহলে তো আমার অপশন তো আছেই। ওরকম যদি হতো যে 11টা পোস্ট আছে, তার মধ্যে 5 জনকে দিয়েছেন, 6 জন আবার অন্যান্য লোককে দিয়েছেন, সিভিল সোসাইটির কিছু লোক দিয়েছেন, তা তোরা আপনি 11টা মানুষই দিয়েছেন, 11টাই আপনার দল। হ্যাঁ, আমার দল তো প্রশ্ন হবে না, প্রশ্ন হবে না, প্রশ্ন হওয়ার কোনো হয়েছে তো অলরেডি, হয়েছে, কিন্তু হওয়ার কোনো কারণ নেই। আপনি যখন ব্যুরোক্র্যাটদেরকে এনে দেন তখন আপনি প্রশ্ন করেন। প্রশ্ন হলেও যদি আপনি বলেন হওয়ার কোনো কারণ নেই, সেটা কি ঠিক হবে? কারণ আমি এই কারণে বলছি যে আপনি তো এই জায়গাগুলোতে যাদের এই রেসপেক্টিভ ফিল্ডে যাদের অভিজ্ঞতা ছিল না, তাই না, তাদেরকে আপনি এখানে বসিয়েছিলেন, এবং বসানোর ফলে জনতা ব্যাংকে তো আপনি সাবেক সচিব বা সেটিংস সেক্রেটারিদেরকে এনে বসাতেন, অগ্রণী ব্যাংকে বসাতেন, তাতে কি আপনার অগ্রণী ব্যাংক এবং জনতা ব্যাংক বাঁচেনি? তো ওখানে কি সুশাসন প্রতিষ্ঠিত হয়েছিল? মোটেই না। ওটা আমার যদি সাবেক অর্থমন্ত্রী মহিষ সাহেবের একটা ডায়লগ আমার এখনও মনে আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি টিচার ছিলেন আবুল বারাকাত, আমার এখন কাছে ওনার ডায়লগটা আছে, আপনি গুগলে সার্চ করলে পাবেন। মানে কি বলে, মহিষ সাহেব বলেছিলেন
যে জনতা ব্যাংকের মতো একটি লাভজনক রাষ্ট্রায়ত্ত ব্যাংকটাকে আবুল বারাকাত ফোকলা করে দিল, তাহলে আপনার লাভটা কি হলো? আপনি পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট কিন্তু এটা ইয়েস আবুল Political appointment হলেই যে ভালো তা তো না। বারাকাতের মতো একজন অর্থনীতির ব্যাকগ্রাউন্ডের লোক, তিনি এটাকে কি করলেন, এটাকে একটা লোকসানি প্রতিষ্ঠান মানে এটা ফোকলা করে দিলেন, মানে একবারে মানে বসে গেল। মানে আবার এইটা আপনি আবার আপনাকে বডি রিপোর্ট এইটা আপনি একজন বিউরোক্রেটকে দিয়েছেন সেই জন্য হয়নি, একটা পলিটিক্যাল লোককে দিয়েছেন এটা হয়েছে। না একটা এবং ইকোনমিক্সের ব্যাকগ্রাউন্ডের লোককেও দিয়েছিলাম, মানে মানে সরকার আবুল বারাকাত কত বড় ইকোনমিস্ট, এটা কিন্তু একটা বিতর্কিত বিতর্ক ব্যাপার আছে, হতে পারে। অবশ্যই বিতর্ক আছে। আমি সেই বিতর্কের সাথে 100 ভাগে একমত। আমার বক্তব্য হচ্ছে অন্য জায়গায়, যে এই যে আমরা অনেকগুলো তো দেখলাম, এখন একটা স্ট্রেট পলিটিক্যাল সে অ্যাপয়েন্টমেন্ট, ওই জায়গাতে আসেন জি। হ্যাঁ একটা স্ট্রেট পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। এই পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্টে হ্যাঁ এই লোকগুলো মানে কোনো না মানে অর্থাৎ নির্দিষ্ট সরকারি দলের রাজনীতি তারা করতেন, সত্য। আমি যে জায়গাটা দেখতে চাই, এই লোকগুলো 1 বছর পরে কি ডেলিভারি দেয়। যেমন আজকে 6 মাস তো গেল, 6 মাসে আপনি সরকার যদি ধরেন তারা ফেল করে তাহলে কি হবে? আমি আশা করি গভর্নমেন্টের কোনো punishment হবে না? আমি আশা করি ফেল করবে না। যেমন আমি এই মুহূর্তে আমি মানে ব্যক্তি বিশেষ যাতে হাইলাইটেড না হয় সেজন্য আমি নামটা উচ্চারণ করছি। যদি ফেল করে তাহলে গভর্নমেন্টের কোনো পানিশমেন্ট কি হবে? হবে না তো। গভর্নমেন্ট নিন্দিত হবে নিশ্চয়ই, এটি বড় পানিশমেন্ট। নিন্দিত হবে কি? গভর্নমেন্ট আবার অন্যভাবে সেটাকে ভোটে কাভার করে নেবে। নো, গভর্নমেন্ট একটা যদি ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট হয়, যেটা এই গভর্নমেন্ট, গভর্নমেন্টে যে রাতের ভোটের মানে গভর্নমেন্ট, এটা ভোট হলেই ডেমোক্রেটিক্যালি কিনা, যাক অনেক অন্য দিকের বিতর্ক যাবে। আমার হাতে সময় আছে, আমি বলতে চাচ্ছি এই ধরনের একটা নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হয়, এবং জবাবদিহি যে করতে হয় তাতে কোনো শেখ হাসিনা তো প্রথমবার নির্বাচিতই ছিলেন। আমি শেখ হাসিনার প্রথমবার নির্বাচিত, সেখানে আমার অনেক বড় কোশ্চেন আছে। 111-এর গভর্নমেন্ট এরকম প্রশ্ন এখনকার ভোটেও কেউ তো করে। এখন যেটা করে দিয়ে তো হবে এখন না। যেটা করে এই করাটা তারা গায়ের জোরে করেন, এটার কোনো রেলিভেন্স নাই। মানে এরকম কি ব্যাপারটা কি এরকম হবে যে আপনি কোন দিকে শুধু এটা চাপাচ্ছেন আর নিজেরটা ব্লাইন্ড থাকছে? আমার নিজেরটা আমি তো জনগণের এম্পাওয়ারমেন্টকে তো রেসপেক্ট করি। জনগণ তার পছন্দ, খুব সুন্দর বলেছে, তবে বিতর্ক করছি না। জনগণ তার ইচ্ছে অনুযায়ী একটা সরকার বেছে নিয়েছে, এটাকে তো আমি রেসপেক্ট করতে চাই। আচ্ছা, কথাটা শেষ করে ফেলা, আমাকে শেষে যেতে হবে। আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে আমি বিশ্বাস করতে চাই, ও যেটা বলছিলাম যে একজন পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন কোনো একটি প্রতিষ্ঠানে, 1 মিনিটে শেষ করতে হবে কিন্তু। সেখানে আমি যেটা শুনলাম, আজকে শুনলাম, আরেকজন আমাকে বলল যে সেটা হচ্ছে যে একটা এরকম বেচা বিক্রির একটা ব্যাপার ছিল, অনেক বিক্রি হয়তো, এবং নতুন পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট পাওয়া লোকটি যাওয়ার পরে বেচা বিক্রিটা থামিয়ে দিয়েছেন। মানে অস্বচ্ছ প্রক্রিয়াটা বেচা বিক্রির ব্যাপার ছিল, উনি থামিয়ে দিয়েছেন। আমি আবার তখন বললাম ফাইন, থামিয়ে দিয়েছেন, খুব ভালো। এখন যাচাই বাছাই করে যেন উনি দেন, ওনার এটা যেন মানে বিতর্কিত না হয়, যদি একটা স্বচ্ছতা থাকে, একটা জবাবদিহিতা থাকে, রাষ্ট্র যাতে কোনোভাবেই লোকসানি না যায়। আপনি বলছিলেন 2টো প্রতিষ্ঠান বেসরকারি খাতে দিয়েছে, প্রাণ গ্রুপ বা XYZ যারা পেয়েছে। আমি সেখানে যদি বড় কর্মসংস্থানের ব্যাপার হয়, যেমন আদমজিতে অনেক কর্মসংস্থানের ব্যাপার হয়েছে, দ্যাটস ফাইন। কিন্তু আমরা এমনও জানি কিছু পাটকল, কিছু সরকারি প্রতিষ্ঠান শেখ হাসিনার আমলে দিয়েছিল, লতিফ সিদ্দিকী যখন পাট মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এই সমস্ত প্রতিষ্ঠানরা কী করেছে জানেন? ওরা কর্মসংস্থানের ব্যবস্থা করে নাই। এই যে জায়গাটা কিনেছেন, মনে করেন জায়গাটা 30 বিঘার একটা প্রজেক্ট, উনি প্রথমে এরা যাওয়ার পরে এই বিঘা করে বিক্রি করেছে, বিক্রি করে তারা মানে তাদের সরকারকে দেয়া টাকাটাকে তুলে ফেলেছে। এখানে আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি বলতে চাই, যাদেরকে সরকার এই যে বেসরকারি খাতে দিল, সেখানে একটা কন্ডিশন দিতে হবে, এই ল্যান্ড বিক্রি করা যাবে না। যে পারপাজে তারা কিনেছে, তারা যদি সেটা কার্যকর করতে না পারে, এটার এই অংশ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কোনো অংশ বিক্রি করেছে, মানে এই নয় যে আমি কালকে ল্যান্ড বিক্রি করে প্লট বানাই, ধন্যবাদ। নট দ্যাট। এই ব্যাপারে খুব গার্ডেড থাকতে হবে। থ্যাংক ইউ জনাব মোয়াজ্জেম হোসেন এবং ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনাদের দুজনকেই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বেশ জমে উঠেছিল আলোচনাটা, কিন্তু আমাদের সময় নেই, শেষ করতে হবে। এরকম যদি হয় যে এরপরে আবার অন্য কোনো সময় পাই, তাহলে আপনাদের দুজনকেই হয়তো আমি আবার ডাকবো, আমরা খুবই খুশি হব কথা বলতে। দর্শক মণ্ডলী, এখন বিদায় নেব। এতক্ষণ ধরে তো আলোচনা শুনলেন ডক্টর আসাদুজ্জামান রিপন এবং ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, দুজনেই বিদগ্ধ মানুষ, আলোচনায় বুঝেছেন তো। 2টো প্রস্তাব দিয়েছেন তারা, মনে আছে তো আপনাদের সবার? আমি আপনাদের মনে করবার জন্য বলবো। ডক্টর আসাদুজ্জামান রিপন কি বলেছেন আরেকবার বলেন? আমি বলেছি, আপনার সরকারের 1 টাকা বিনিয়োগ ছাড়াই
বাংলাদেশের জনগণ শুধু ঢাকা শহরে কমপক্ষে মানে প্রথম বছর তো একটু কমই হবে। প্রথম বছরে আমি বলেছি 3000 মেগাওয়াট, আমাকে শেষ করতে হবে তো। 3000 মেগাওয়াট বিদ্যুৎ করতে পারবে, আরো 4000 দর্শককে। মেগাওয়াট বিদ্যুৎ আমরা ব্যাটারি সিস্টেমে করতে পারবো। এবং এটাকে যদি আমরা চিটাগং এবং অন্যান্য বড় বড় সিটিতে যদি নিয়ে যাই, আলটিমেটলি জনগণ বাংলাদেশে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ জনগণ উৎপাদন করবে, আরেকবার রাষ্ট্রের বলেছেন, টাকা অপচয় দর্শক, হবে না। উনি আরেকবার বলেছেন, আপনারা শুনেছেন তো? বিশ্বাস করেন এটা সম্ভব? উনি তো মনে করেন, এবং ডক্টর গোলাম মোয়াজ্জেম এটা সমর্থন করেছেন। আচ্ছা, আমরা এটা চেষ্টা করে দেখতে পারি না? যারাই ক্ষমতায় আছেন, আমার পক্ষের দল না বিপক্ষের দল, ওগুলো বাদ দেন। আগে তো বিদ্যুৎ দরকার, আগে আমার যেটা প্রয়োজন তার জন্য রাজনীতি করবো তো। সেটা যদি হয় এবং এরকম একটা প্রস্তাবের পক্ষে আপনারাও খোঁজ করেন, নিজের বাসা বাড়ির উপরে এরকম কিছু করতে পারেন, আপনি তার জন্য চাইতে পারেন ব্যাংকের কাছে লোন, সরকারকে বলতে পারেন আমাকে সাহায্য করা হোক, আমি তাহলে করব। সারা দেশের কোটি কোটি জনগণ যদি এরকম করে ভাবে এবং বলতে পারেন যে আমরা নিজেদের উদ্যোগে কীরকম করে এই সংকটগুলো সমাধান করতে পারি, তাহলে এটা কিন্তু সম্ভব হতেও পারে। আমরা তো তাই চাই এমন কিছু যাতে দেশটা গড়া যায়, আমরা তাই চাই যাতে আমরা পুরাতনটা বদলে দিতে পারি, আমাদের কষ্টটা লাঘব করতে পারি। এবং ডক্টর গোলাম মোয়াজ্জেম যেটা বলছেন সেটাও খেয়াল করেন, উনি বলেছেন এই যে আমাদের কর্মসংস্থান নিয়ে তো কথাবার্তা হচ্ছে, আমরা তো ওভার পাওয়ার্ড হয়েছি অহেতুক, কাজ করছে না, বেতন দিচ্ছে। দুটো তিনটে উদাহরণ দিয়েছেন। আবার একটা উদাহরণ এটাও দিয়েছেন যে সরকার যে মানুষকে চাকরি দেবে, সরকার চাকরি দেবে কোত্থেকে যদি নতুন কলকারখানা না হয়, নতুন প্রজেক্ট না হয়, এবং সেটা করে কে? সরকার করে। সরকার তো বাস চালায় না, সরকার তো আদমজি জুট মিল চালায় না। এগুলো চালাবার জন্য প্রাইভেট ইনিশিয়েটিভ দরকার। সেই প্রাইভেট ইনিশিয়েটিভটা যাতে গ্রো করা হয় এবং তারা যাতে এই কাজটা করতে পারে, যাতে জনগণের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। আসলে সংকট যত বড়ই হোক তার সমাধান নিশ্চয়ই আছে। আমরা আজকে আলোচনাটা শেষ করতে পারলাম না, নিশ্চয়ই এই ধরনের আলোচনা আমরা আরও করব, এবং আমরা চাই কি করে দেশটাকে সত্যি সত্যি বদলে দেওয়া যায়, এবং সেটা পজিটিভলি ঝগড়াঝাঁটি করে নয়, নিজেদের মধ্যে আরও মারামারি খুনাখুনি করে নয়, বরঞ্চ কনস্ট্রাকটিভলি গঠনমূলকভাবে দেশটাকে যাতে বদলে দিতে পারি, সেই লক্ষ্যেই আমরা সবাই ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি। দর্শক মণ্ডলী, ভালো থাকবেন। খোদা হাফেজ।